স্যার এখানে স্যার এটাকে এটা দুইটা ভেক্টর রাশির গুণফল, একটা স্কেলার রাশি এরকম নি স্যার হইছে? কোনটা? ভেক্টর চিহ্নগুলো কিউ স্কয়ার যে হইছে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্কেলার গুণফল, ডট। ডট গুণফল তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য ভেক্টর চিহ্ন নাই এখানে। এখন জি আমরা স্যার। জানি যে বর্টিসিটি ভেক্টর, বর্টিসিটি ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? যাই দ্বারা প্রকাশ করব, যেটা হচ্ছে কি নাবলা ক্রস কিউ। জানা আছে না? নাবলা ক্রস কিউ কে আমরা কি জানি? কার্ল কিউ। তাহলে কার্ল কিউ সমান ভর্টিসিটি ভেক্টর যাই দিলাম, যাই। তাহলে এখন দেখো, এই দুইজনের গুণফলকে যাইকে সামনে আনি, কিউ কে পরে নেই, তাহলে কি হবে? আমরা জানি যে এ ক্রস বি সমান কত? মাইনাস বি ক্রস এ। জানা আছে? এটা জানা আছে কিনা? এ ক্রস বি জি জি স্যার। সমান স্যার। মাইনাস ক্রস এ, জানা আছে না? তাহলে এখন দেখো, যে পিছনে ছিল তাকে যদি সামনে নিয়ে লিখি তাহলে একটা মাইনাস, তাহলে এটাকে সামনে দিলে মাইনাস, এই মাইনাস দুই মাইনাস মিলে কি হবে? প্লাস হবে, তখন এই সমীকরণটা আসবে। এটাকেই বলে উদ্গতি বিষয়ক ল্যাম্বের গতির সমীকরণ। ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, তাহলে আমরা ওয়েলারের গতির সমীকরণ পড়লাম। এরপরে আমরা পড়লাম কি, ওয়েলারের গতির সমীকরণ থেকে ল্যাম্বের সমীকরণ প্রমাণ করো। এটা 2022-এ আসছে, 2014-তে আসছে, এটা 21-এ আসছে, 18-তে আসছে, 21-এ আসছে। এখন দেখো 19-এ, এটা কিন্তু এই দুইটাই ছোট প্রশ্ন হিসেবে আসছে। তো 19-এ কি করছে, 19 সালে যখন এই প্রশ্নটা আসছে তখন পুরাটা দিয়ে দিছে, ওয়েলারের গতি সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং ইহা থেকে ল্যাম্বের সমীকরণ প্রমাণ করো। এটা 2019-এ। আগের দুইটা ছিল ছোট প্রশ্ন, কিন্তু এখন সেটা বড় প্রশ্ন। তো যদি কোনো কারণে রিপিট হয়, সেই কারণে আমি 2019-এর প্রশ্নটা একসাথে জয়েন করে শীটে দিয়ে দিছি, তোমরা নিজেরা দেখে নিবা। কারণ এই দুইটা আলাদা আলাদা আমি পড়িয়েছি। এখন বলা তো যায় না প্রশ্নের ধারা কিভাবে হয়। যদি কোনো কারণে প্রশ্নের ভেরিয়েশন হয়, তখন দুইটা মিলে একটা প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে আসবে। তখন আমি বড় প্রশ্ন হিসেবে এটাকে সাজিয়ে দিয়ে দিছি। বোঝা গেছে? এটা নিজেরা দেখে নিবা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। Okay, তাহলে এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা 14-তে আসছে, 18-তে আসছে, 20-এ আসছে, 21-এ আসছে। দেখো 20-এও 21-এও আসছে, তার মানে প্রশ্ন হাইড্রোতে কিন্তু রিপিট হয়। ওকে, আর 21-এ আসছে মানে 23-এর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা, এই চ্যাপ্টারে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও। এটা কি বলছে? অবিচল প্রবাহের জন্য বার্নৌলি সমীকরণটি প্রতিপাদন করো, অথবা অসংলম্ব প্রবাহের অবিচল ও ঘূর্ণায়মান প্রবাহের জন্য বার্নৌলি সমীকরণ প্রমাণ করো, যেটা হবে পি বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু সি। এটা প্রমাণ করার জন্য বলছে। ঠিক আছে? তো দেখো এটা আমরা কি, মানে কিভাবে প্রমাণ করব। তো শুরু করলাম এটা, হ্যাঁ। আমরা থার্ড ইয়ারে মেকানিক্স পড়ার সময় পড়েছিলাম, বা সেকেন্ড ইয়ারে এই টপিকটা আছে, যদি কোনো ফিল্ড কনজারভেটিভ হয় অর্থাৎ সংরক্ষণশীল হয়, সেক্ষেত্রে ফোর্স ফিল্ড এফ সমান মাইনাস নাবলা ওমেগা, এরকম। এখানে ওমেগা না হয় যে কোনো একটা বিভব ফাংশন হতে পারে, আমরা বিভব ফাংশনের নাম দিলাম ওমেগা। তাহলে এই শর্তটা সংরক্ষণশীল বলের জন্য, বল ক্ষেত্রের জন্য সত্য, এটা তোমার জানা থাকতে হবে। আমি ধরলাম যে আমি যে বল ক্ষেত্র নিয়ে কাজ করতেছি সেটা সংরক্ষণশীল, তাহলে আমরা এফ ইকুয়াল টু মাইনাস নাবলা ওমেগা দিতে পারবো। এটা ওমেগা ক্যাপিটাল লেটার আর কি। ওকে, এখন মনে থাকে যেন, আমি এর আগের ক্লাসে বলেছি যদি কেউ সংরক্ষণশীল হয় তাহলে সে কি হয়? সে অঘূর্ণায়মান হয়। সংরক্ষণশীল মানেই হচ্ছে কি হবে? অঘূর্ণায়মান।
আর অঘূর্ণায়মান যদি হয়, আমি আগেই বলছি অঘূর্ণায়মানে একটা বিভব ফাংশন থাকবে, যাকে আমরা কি বলি বিবেচনা করি, বেগ বিভব। এটা গত ক্লাসে আলাপ করছি, বেগ বিভব কি। বেগ বিভবের অস্তিত্ব কেমনে থাকবে? বেগ বিভবের অস্তিত্ব থাকবে যদি সে কি হয়, অগুণনশীল হয়। তাহলে কিউ সমান মাইনাস নাবলা ফাই থাকবে। এটা তো বেগ বিভবের সম্পর্ক, বেগের সাথে বেগ বিভব ফাংশনের সম্পর্ক হচ্ছে এটা। এখন এই কিউ কে যদি আমি নাবলার সাথে ক্রস করি, তাহলে কত হবে? নাবলা ক্রস কিউ সমান নাবলা ক্রস কিউ মানে কত? মাইনাস নাবলা ফাই। তাহলে মাইনাস নাবলা ক্রস নাবলা ফাই সমান কত হবে? 0। কারণ আমরা জানি যে অগুণনশীলের জন্য কার্ল হয় শূন্য। তাহলে কার্ল শূন্য হওয়া মানে এটা শূন্য হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এখন ওয়েলারের গতির সমীকরণ অনুসারে আমরা এটা জানি, 1/dq/dt সমান f - 1/ρ নাবলা পি, পি ক্যাপিটাল লেটার। ওকে, তাহলে dq/dt কে আমরা নাবলা ডেল কিউ ডেল টি প্লাস কিউ ডট নাবলা কিউ সমান মাইনাস এফ এর বদলে কি দিলাম? নাবলা ওমেগা 1/ρ ডেল পি। এটা বোঝা গেছে কিনা? সমীকরণ 3 বোঝা গেছে কিনা দেখো। সমীকরণ 3 বোঝা গেছে? বুঝছি স্যার। ওকে, তাহলে ওই আগের মতো ল্যাম্বের সমীকরণে এই লাইন এই লাইন এই লাইন গুলো বোঝা গেছে কিনা দেখো। সমীকরণ 3-এ বসাচ্ছি, এটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে সমীকরণ 3-এ আমি এই সব মানগুলো বসালাম, কারণ সমীকরণের 3-এর পর থেকে আমরা শুরু করব। ওকে, সমীকরণ 3-এর পর থেকে যদি শুরু করি, তাহলে আমার এই লাইনটুকু সবার ক্লিয়ার তাহলে নাকি? খেয়াল করো, আমরা একটু আগে পড়েছি নাবলা ক্রস কিউ সমান কত? 0। এটা 0 এখানে বসালাম। তাহলে পরের লাইনে সে থাকবে না, তাহলে থাকবে কারা? ডেল কিউ ডেল টি। এখন কিউ সমান কত ছিল? কিউ সমান মাইনাস নাবলা ফাই ছিল না? তাহলে এইখানে দেখো কিউ এর বদলে নাবলা ফাই, নাবলাকে বাইরে নিয়ে ডেল ফাই দিছি। আর হাফকে ভিতরে ঢুকাইলাম, এটা 0। এটা এতটুক। সমীকরণ 4 পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো সবার। সমীকরণ 4 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, সমীকরণ 4 পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। ধরি আমি কি করলাম, আমি ধরলাম যে কিউ, আমি ধরলাম যে কিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো। ওকে, এখন আমি নাবলা পি বের করতে চাই। নাবলা পি মানে কত? আই ডেল পি ডেল এক্স জে ডেল পি ডেল ওয়াই কে ডেল পি ডেল জেড। জানি নাকি জানি না? জানি। নাবলা পি সমান এটা জানি কি না? নাবলার আইজে খেতে জানি পি স্যার। বসেছি। এখন এটাকে আমি যুগের বদলে সামেশন দিব, তাহলে তিনজনকে না লিখে খালি একজনকে লিখবো। ডেল পি ডেল এক্স, এই যে দেখো প্রথম লাইনটা এখন ক্লিয়ার কিনা দেখো। বুঝেছি? বুঝা গেছে? এখন আমি জি স্যার। ডেল পি এখানে দিলাম ডেল কিউ, আর ডেল কিউ ডেল এক্স দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এটা ক্লিয়ার কিনা দেখো। আমি ডেল কিউ উভয় পক্ষে দিলাম। বুঝা গেছে? বুঝা গেছে? আই, এই যে পি খালি ঘনত্বের উপর নির্ভরশীল, তাইলে কিউ এর উপর যেহেতু নির্ভরশীল না, তাদের পার্শিয়াল ডেরিভেটিভ এবং টোটাল ডেরিভেটিভ সমান হবে। তাহলে ডিপি ডি কিউ হচ্ছে ডেল কিউ ডেল এক্স লেখা যাবে। এই লাইন দেখো, ডেল থেকে ডি কিভাবে আসলো, আমার কথাটা খেয়াল করো। চাপ যেহেতু ঘনত্বের ফাংশন, সেজন্য এখানে ডেল পি ডেল কিউ থেকে আমরা ডিপি ডি কিউ লিখতে পারি। ক্লিয়ার?
লিখতে পারি নাকি পারি না? মানে পরিবর্তনটা পারি। যদি পরিবর্তনটা যদি যার সাপেক্ষে করব তার যদি পার্শিয়াল মানে তার সাথে সরাসরি ফাংশন হিসেবে না থাকে, তাহলে তার সাথে পার্শিয়ালের পরিবর্তন যা মূল পরিবর্তনও তা, তখন পার্শিয়াল পরিবর্তন আর মূল পরিবর্তন সেম থাকে। তো সেই কাজটাই করলাম আমরা। আমার কথা বুঝেছো? এখন খেয়াল করো, এইদিকে তোমাকে নোট আকারে দিতেছি। আমরা কিউ সমান কত ধরেছিলাম? ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো ধরেছিলাম। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাইলে কিউ কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডি কিউ হবে। আমি জানি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আরেকটা একটা আরেকটার বিপরীত। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই ইন্টিগ্রেশনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন না থেকে তখন কত হলো? ডিপি বাই রো হলো। তাহলে রো কে কোনাকুনি গুণ দিয়ে সামনে নাও, আর ডি কিউ নিচে নামাও, তাহলে রো সমান কি লিখতে পারি? ডিপি ডি কিউ লিখতে পারি কিনা? তাহলে এইখানে যে ডিপি ডি কিউ আছে, ডিপি ডি কিউ এর বদলে আমি কি দিলাম? রো ডেল কিউ ডেল এক্স। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি স্যার। তাহলে রো কে এই ডেল পি এর সাথে গুণ আকারে নিয়ে আসো, 1 বাই আকারে আসবে। সমান কত হবে? সমান এই যে রো বাইরে চলে গেল, এই যে সামেশনটা দিছিলাম, সামেশন যখন নাবলা থাকে নাবলার পরিবর্তে আমি সামেশন দিয়ে লিখছি, তাহলে সামেশন থাকলে এখন আমি নাবলা দিয়ে লিখতে পারি, নাবলা দিয়ে দিলাম। আর এটার ইন্টিগ্রেশন আকারে লিখলাম। কারণ এটা কি? নাবলা কার? এটা মানেই হচ্ছে, এই দেখো, এটা মানে এই জায়গাটা মানেই হচ্ছে নাবলা কিউ। তাহলে নাবলাকে বাইরে নাও। কিউ সমান কত পাইছো? ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো দিয়ে বসাই দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। ওকে। এই লাইনটা স্যার একটু আবার বুঝিয়ে স্যার। কোন লাইন? স্যার ওই যে এই এখন যে স্যার বলছিলেন স্যার, ওই যে ডেল ডাবলা আর ওই যে স্যার 5 নং সমীকরণটা। খেয়াল করো, এই যে এইটা যখন ছিল তখন আমি সামেশন দিয়ে লিখছি নাকি? তাহলে এই সামেশনের যে অংশটা আছে সেটা র কে বাদ দিয়ে বাকিটাকে আমি কি দিতে পারি? র বাইরে মনে করো, তাইলে নাবলা কিউ লিখতে পারি কিনা দেখো? পারি? পারি কিনা? কারণ আমি কি বলছি, এই যে দেখো, যখন নাবলা থাকে সামেশন দিয়ে দেই, তাহলে সামেশন থাকলে তাকে আমি নাবলা দিয়ে লিখতে পারি। এখানে নাবলা পি ছিল, তাহলে সামেশন পি আছে। সামেশন কিউ আছে, তাহলে নাবলা কিউ হবে কিনা? বুঝছি। জি স্যার। এখন জি স্যার। কিউ মানে কত? কিউ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো। তাইলে এই কিউ এর বদলে নাবলা ইন্টিগ্রেশন, নাবলা ডিপি র লিখলাম। আর রটা ওই যে এখানে 1 বাই আকারে গুণ আকারে আসলো। জি ক্লিয়ার স্যার। কিনা দেখো? ক্লিয়ার? জি স্যার। জি। ওকে। হুম। হুম। ওকে। এখন দেখো, আমার কাছে যদি কোনো ফাংশনের পরিবর্তন হয়, ডেল এফ সমান কত হবে? পরিবর্তন, ধরো একটা স্কেলার ফাংশন আছে যেটা এক্স ওয়াই জেড এর উপর তার পরিবর্তন কি লিখবো? ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড লেখা যাবে নাকি যাবে না? এটা বোঝা গেছে কিনা দেখো? এটা বোঝা গেছে? জি এটা স্যার। বোঝা গেছে কিনা দেখো? এখন এটার এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড কে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করলাম, আর
এই যে ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড কে আমি আই জে কে দ্বারা প্রকাশ করলাম। তাহলে নাবলা ফাই ডট ডেল আর লেখা যাবে কিনা দেখ, যাবে? যাবে? যাবে স্যার। ওকে। কারণ সমীকরণ 4-এ ডেল আর এর স্কেলার গুণন করে পাই। তো স্কেলার গুণন যদি আমরা করি তাহলে কি আসবে দেখো। স্কেলার গুণন সমীকরণ 4-এ যদি করি তাহলে সমীকরণ 4-এ যে সবার সাথে ডেল আর ডট আকারে থাকবে, ডেল আরটা ডট আকারে থাকবে। তাহলে ডট ডট আকারে থাকলে আমাদের এইভাবে আসবে, সমীকরণ 4-এর প্রতিটা পার্টের সাথে ডেল আর ডট আকারে থাকবে। ওকে। এখন দেখো, আমি এখান থেকে সবগুলা ডেল বাদ দিলাম, ডেল 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 সবার কাছে ডেল কাটা যাবে, ঠিক আছে? এখন ডেল কাটা যাওয়ার পরে আমি এইগুলাকে, এই যে ডেল আর বাদ দিয়ে যখন লিখবো তখন এটা আমি ধরবো যে এই দেখো আর আর সব বাদ। তাহলে তখন কে থাকবো? ডেল থাকলো। আমরা জানি যে এ ডট বি সমান কত, বি ডট এ জানা আছে? জানা আছে না জানা নাই? আছে স্যার। তাহলে আমি, আমার কাছে প্রথমে সকল নাবলা বাদ, সকল নামলা বাদ, এরপরে সকল আর বাদ। তাহলে থাকলো কে? ডেল। ডেলকে আমি সামনে এনে বসাই এবং এটাকে ডি আকারে প্রকাশ করব, ডিফারেন্সিয়াল আকারে। তাহলে সবগুলা এই পরের লাইনে ডেলের বদলে ডি আকারে আসবে। বুঝা গেছে? এখন সব ডি সামনে নিয়ে আসো এবং যেগুলো মাইনাস ছিল ওই পাশে দিয়ে লিখে এই সমীকরণটা আসবে। এখন এটা কি ডিফারেন্সিয়েট করা? এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করে কত পাইছি? 0 পাইছি, তার মানে ভিতরের রাশিটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে বার্নৌলির সমীকরণ। এবং যদি প্রবর্তী সমসত্ব এবং অসংনম্য অসংমন্য সংনম্য যদি হয় তাহলে এই জায়গাটা, এই জায়গাটা ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। তখন থাকবে কি? হাফ কিউ স্কোয়ার থাকবে, এটা ওমেগা থাকবে। আর এটার ইন্টিগ্রেশন কি হবে? পি এর ইন্টিগ্রেশন কত হবে? 3 আসবে, কারণ ডিপি এর ইন্টিগ্রেশন তখন কি আসবে? পি আসবে। আর নিচে কি থাকবে? র। তাহলে পি বাই এটা আসবে। আমাকে এই সমীকরণে প্রমাণ করতে হয়েছে। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি স্যার। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে আর নাই। ও আরেকটা প্রশ্ন আছে, এটা আগামী ক্লাসে পড়বো। এখানে তিনটা জিনিস: অয়লারের গতির সমীকরণ, ল্যাম্বের সমীকরণ, আর বার্নৌলির সমীকরণ, এরপরে এই যে বয়েলের সূত্রের এই অঙ্কটা। এখান থেকে দুইটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে, ভালো রকম পড়বা। ভালো রকম পড়লে হয়ে যাবে, দুইটা প্রশ্ন পাওয়া যাইতে পারো, একটা বড় একটা ছোট। বড় ছোট যদি পাও তাহলে 15 মার্কস। আগের চ্যাপ্টারে 30 মার্কস, এখানে 45, দুই চ্যাপ্টার পড়লে 45 মিনিমাম। আর ছোট প্রশ্নটাও যদি ধরি তাহলে 50 অ্যান্সার হয়ে গেছে দুই চ্যাপ্টার থেকে। ওকে। তাহলে আমরা আগামী ক্লাসে এই বাকি অংশটুকু শেষ করব। ওকে, আজকে এতটুকুই থাকলো, ঠিক আছে? জি স্যার, আর জি গত স্যার। ক্লাসের স্যার ভিডিওটা দিয়েন। হ্যাঁ, এই দুইটা একসাথে রেডি করে আজকে দিব না, কালকে দিব, ঠিক আছে? ওকে। জি জি স্যার। স্যার। ঠিক আছে। আদাব স্যার। আদাব আদাব আদাব। আদাব স্যার। নমস্কার স্যার। আদাব। নমস্কার।